বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প লীলা মজুমদারের লেখা মস্তান। বনের পশুদের যে হৃদয় আছে, মন আছে, মস্তান গল্পে আছে তারই পরিচয়। একটি বৃদ্ধ হাতির অশ্রু সজল বেদনীয় কাহিনীও এটি। লেখিকা লীলা মজুমদার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিবারভুক্ত। সন্দেশ পত্রিকার তিনি সম্পাদিকা। ছোটদের জন্য লেখা তার গল্প উপন্যাস বাংলা সাহিত্যের সম্পদ। বক ধার্মিক, দিন দুপুরে, বদ্রীনাথের বাড়ি, বাতাস বাড়ি ইত্যাদি তার বিখ্যাত রচনা। আর কোনখানে গ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। শুরু হচ্ছে আজকের গল্প মস্তান। জুনো হাতি ধরার যত রকম নিয়ম আছে, তার মধ্যে নাকি যে নিয়মে সেকালে আমাদের বাংলায় হাতি ধরা তো সেইটাই সব চাইতে ভালো। আজ অবধি ওই নিয়মেই বেশিরভাগ হাতি ধরা হয়। সেই পুরনো নিয়ম হত্যায়ুর্বেদ বলে পুরানো পুঁথিতে লেখা আছে। তবে হাতি ধরার সেদিন আর নেই। সেকালে বড় লোকেরা হাতি পুষতেন, রাজারা হাতি চেপে বাঘ শিকারে যেতেন। তাছাড়া সাধারণ লোকেরাও হাতি পেলে বেঁচে যেত। পথঘাটে কাদা, রেল নেই, জিপ নেই, ট্রাক নেই। কাজেই হাতি ধরার ব্যবসাও চলতো ভালো। এখন শখ করে ছাড়া কেউ হাতি চাপে না। হাতির কাজ জিপ দিয়ে চালানো হয়, তাই হাতির দরকার কমে গেছে। আর দুঃখের বিষয়, হাতির দাঁতের লোভে এত বেশি হাতি মারছে যে হাতির সংখ্যা কমে গেছিল। আজকাল যাকে তাকে হাতি ধরতে দেওয়া হয় না। খ্যাপা হাতি লোকের ক্ষতিকর করছে দেখতে না পেলে কাউকে হাতি মারতে দেওয়া হয় না। তাতে হাতির সংখ্যা নাকি কিছু বেড়েছে, বিশেষ করে তাদের জন্য অভয়ারণ্য তৈরি করার পর। সে যাই হোক, এই হাতি ধরার ব্যাপারটি বড় চমৎকার। বুনো হাতি ধরা খুব সহজ নয়, ওস্তাদ লোক না হলে কেউ পারেও না। একে হাতির গায়ে ভয়ঙ্কর জোর, বুদ্ধিও প্রখর, তার ওপর ওরা দল বেঁধে ঘোরে, এদের মধ্যে একজন করে পালের গোদা থাকে, সে বুদ্ধিতে আর বলে সবার ওপরে। দলের সব হাতিরা তাকে মেনে চলে। মেয়ে হাতিরা আর বাচ্চারা তো চলেই, খুব বুড়ো আর জোয়ান হাতিরাও তাকে মানে। যে মানে না, তাকে হয় পালের গোদাকে যুদ্ধে হারিয়ে নিজেই পালের গোদা হতে হয়, নয়তো দল ছেড়ে চলে গিয়ে নিজে অন্য দল পাকাতে হয়। পালের গোদা হওয়া খুব সহজ কথা নয়, তাকে হতে হয় নেতা, রাজা, পান্ডা, সর্দার যাই বল। চরে বেড়াবার ভালো জায়গা তাকেই খুঁজে বার করতে হয়। বাঘ ভালুক বা অন্য হাতির দলের কাছ থেকে, কিংবা মানুষের হাত থেকে নিজের দলকে সেই রক্ষা করে। তাকে যেমন সকলে মেনে চলে, সেও তেমনি তাদের জন্য সর্বদা প্রাণ দিতে তৈরি। এই রকম একটা হাতির নাম গ্রামের লোকেরা দিয়েছিল মস্তান। মস্তান মানেই সর্দার। সাধারণত গুন্ডা জাতের লোকেদের বলে সর্দার। মুস্তানের দলের জওয়ানদেরও যেমনি গায়ের জোর ছিল, তেমনি সাহসও ছিল। সর্দার ছাড়া কাউকে তারা জানত না। মুস্তানের দলকে গ্রামের লোকেরা চিনলেও হাতিরা তাদের এড়িয়েই চলত। হাতিরা থাকত ঘন বনে, যেখানে মানুষের বাস ছিল না। মস্তান তাদের সব রকম বিপদ থেকে চিরকাল রক্ষা করে এসেছিল। অন্য হাতির দল বড় একটা কাছে ঘেঁষত না। নিরাপদেই ছিল তারা। দল বেড়ে বেড়ে 150-200-তে দাঁড়িয়েছিল। তাদের ডাকে পাহাড় কাঁপত। গ্রামের লোকেরা বলতো, ওই যে মোস্তানের দল। তারা চেনা হাতির খোঁজ খবর রাখত। বিপদ যখন এলো, সেটা দলের ভিতর থেকেই এলো। এমনকি মোস্তানের নিজের ছেলের কাছ থেকেই এলো। মেঘের মতো কালো, প্রায় মোস্তানের মতোই বড় সেই হাতি। তাকে লোকে বলতো ঝড়। মস্তান যত বুড়ো হতে লাগলো, ঝড় এর বলই ততই বাড়তে থাকলো। শেষে এমন হলো যে দলের মধ্যে দুটো দল দেখা দিল। জোয়ানের দল, ঝড় এর দলের চারদিকে জড়ো হলো। এর আগে কখনো এমন হয়নি। মস্তান যখন নতুন বনের সংকেত দিল, ঝড় অন্যদিকে মুখ ফেরালো। তার সঙ্গে একদল কম বয়সী হাতিও মুখ ফেরালো। সারি বেঁধে তারা অন্য দিকে রওনা দিল। মোস্তানে তখন বয়স হয়েছে, কিন্তু পর্বতের মতো চেহারা, বজ্রের মতো গায়ে জোর। উঁচু একটা টিলার ওপর দাঁড়িয়ে সে যুদ্ধের ডাক দিল। এমন ডাক তার দলের কেউ কখনো শোনেনি। দূরে গ্রামের লোকেরাও সেই ডাক শুনে ভয় কাঁপতে লাগলো। মনে হলো বাতাস বওয়া বন্ধ হলো, চারিদিক থমথম করতে লাগলো। মেয়ে হাতিরা কিছু দূরে সরে গিয়ে মাঝখানে বাচ্চাদের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়ালো। সেই ডাক ঝড়ে কানেও গেছিল। তার দলের পুরুষরা থমকে দাঁড়ালো। চিরকাল তারা মোস্তানকে মেনে এসেছে। হঠাৎ তারা মনা করতে লাগলো, যাবে নাকি থাকবে। ডাক শুনে ঝড় ফিরল। সেও বুঝলো এবার একটা বোঝাপড়া হবে।
সব হাতিরা সরে গিয়ে যুদ্ধের জন্য জায়গা করে দিল। মস্তান আর ঝড় দু জন এগিয়ে এলো। কয়েকজন বেজায় সাহসী কাঠুরে সেই যুদ্ধ দেখেছিল। তারাই পরে গায়ে গিয়ে খবর দিয়েছিল। সেই ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা দেবার সাধ্য ছিল না। অনেকক্ষণ ধরে নাকি যুদ্ধ হয়েছিল। যোদ্ধারা ছিল প্রায় সমান সমান। কি তাদের দাপট, কি তাদের গর্জন! বাকিরা শুধু দাঁড়িয়ে দেখতে লাগলো। সেই যুদ্ধে দু জনের একটি করে দাঁত ভেঙেছিল, সারা গা রক্তাক্ত হয়েছিল। তবু তারা থামেনি। শেষটা হঠাৎ যুদ্ধ থেমে গিয়েছিল। কেমন করে জানি না বুড়ো মস্তান হাঁটু গেড়ে একটা গর্তের মধ্যে পড়ে গেল। আর কিছুতেই উঠতে পারল না। শত্রুকে বেকায়দায় পেয়ে ঝড় তেড়ে এসেছিল। কাঠুরেরা শিউরে উঠেছিল। মোস্তানের সময় শেষ হয়ে এলো। কিন্তু গর্তের সীমানায় এসে ঝড় থেমে গেল। তারপর আস্তে আস্তে ঘুরে নিজের পথ ধরল। যে বনে সে যেতে চেয়েছিল, সেই বনে চলে গেল ঝড়। সঙ্গে গেল সারি সারি হাতি। কয়েকটা বুড়ো হাতি আর তার বাচ্চারা কিন্তু গেল না। তারা ছায়ার মতো সেখানে দাঁড়িয়ে রইল। মস্তান চুপ করে পড়ে রইল। আরো রাত হলে কাঠুরেরা ভয়ে গাছ থেকে নেমে গায়ে ফিরে এলো। 3-4 দিন বাদে সেই জায়গায় গিয়ে তারা কোন হাতি দেখতে পেল না। এরপর ঝড় এর দল মেদায় ধরা পড়েছিল। হাতি ধরার ক্যাম্পকে মেদা বলে। বাংলার পুরনো নিয়মে মেদার লোকেরা ওই সব হাতি ধরেছিল। পরে তারা একটা অদ্ভুত কথা বলতো। মেদায় ঘেরা হাতিগুলো যখন খুব দাপাদাপি করেছিল তখন বনের মধ্যে নাকি আরো কয়েকটা বুনো হাতি ব্যাকুল হয়ে ঘোরাঘুরি করছিল। তাই শুনে গায়ের লোকেরা বলাবলি করত, ওরা যে মস্তান আর তার বুড়ি হাতিরা, তাতে কোন সন্দেহ নেই। নিজে হাতিদের রক্ষা করতে না পেরে মোস্তানের নিশ্চয়ই বড্ড কষ্ট হচ্ছিল। আপনারা শুনছিলেন মস্তান। রচনা লীলা মজুমদার। গল্প পাঠে সৌরভ বেশ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।